প্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা 2025-এর প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে বিষয় নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হলো বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসায়ে অধিক গুরুত্ব দেওয়া উচিত। বিষয়ের পক্ষে বলবে মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা। বিষয়ের বিপক্ষে বলবে নৌবাহিনী কলেজ, ঢাকা। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের বিতর্কিকদের সাথে। বিপক্ষ দল নৌবাহিনী কলেজ, ঢাকার বিতর্কিকরা হলেন দিগন্ত রায়, তাসফিয়া সুবর্ণা ও তাদের দলনেতা তাসফিয়া তানজুম। পক্ষ দল মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকার বিতর্কিকরা হলেন মুশফিকুর রহমান, মোহাম্মদ জুবাইর রহমান জিদান ও তাদের দলনেতা সিফাত মাহমুদ রাহাত। এবার আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। বিচারক হিসেবে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাহফুজ সরকার, বিভাগীয় প্রধান, নৃবিজ্ঞান বিভাগ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সাবেক বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন মোহাম্মদ আজাহারুল আলম, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিসি অফিস, ঠাকুরগাঁও। এবং আছেন কামরুল হাসান রানা, প্রভাষক, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ, সাবেক বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারকবৃন্দ, যে সকল বিষয়ের উপর নির্ভর করে নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের আয়োজনের সম্মানিত সভাপতির সাথে, যিনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল, ভাইস চ্যান্সেলর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবারে আমি সম্মানিত সভাপতিকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আসুন বিতর্ক সম্পর্কিত কিছু নিয়মাবলী জেনে নেই। প্রত্যেক বিতর্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য সর্বমোট 5 মিনিট সময় পাবেন। সেক্ষেত্রে 4 মিনিটের সতর্কতা সংকেত এবং 5 মিনিটের চূড়ান্ত সংকেত দেয়া হবে। এছাড়া প্রত্যেক দলের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য মোট 3 মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে 2 মিনিটের সতর্কতা সংকেত এবং 3 মিনিটের চূড়ান্ত সংকেত দেয়া হবে। এবারে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে অনুষ্ঠানটি পরিচালনা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত। আজকের বিতর্কের বিষয় বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসায়ে অধিক গুরুত্ব দেওয়া উচিত। এ বিষয়ে পক্ষ দলে আছেন মোহাম্মদপুর সরকারি কলেজ, বিপক্ষ দলে আছেন নৌবাহিনী কলেজ, ঢাকা। আমি পক্ষ দলের প্রথম বক্তা মুশফিকুর রহমানকে আহ্বান করছি তার যুক্তি উপস্থাপনের জন্য। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। ঠিক তেমনই ক্ষুদ্র উদ্যোক্তাদের ছোট ছোট উৎপাদন, কর্মসংস্থান এবং আয়ের প্রবাহ মিলেই অর্থনীতির সমগ্র প্রবৃদ্ধি সৃষ্টি করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আজকের বিতর্কে আমাকে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসায়ে অধিক গুরুত্ব দেওয়া উচিত। আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আজকের বিতর্কের বিষয়টিতে যে শব্দগুলো সংজ্ঞানের দাবি রাখে তা হলো বাংলাদেশ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোগ এবং অধিক গুরুত্ব। বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ, যা 2026 সালের নভেম্বরে মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে রয়েছে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, এদেশের 2/3-এরও বেশি মানুষ মধ্যবিত্ত শ্রেণীর। এই মধ্যবিত্ত শ্রেণী থেকেই নিম্ন ও ক্ষুদ্র ও মাঝারি ধরনের অর্থনীতির ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা সৃষ্টি হয়। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে এমন একটি অর্থনৈতিক অগ্রগতিকে বোঝায় যা বর্তমান চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের ক্ষতি না করে, প্রাকৃতিক সম্পদ হ্রাস না করে এবং সামাজিক বৈষম্য তৈরি না করে দীর্ঘমেয়াদে বজায় রাখা যায় এবং যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে সক্ষম হয়, যার মূল ভিত্তি হলো অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত এই 3টি দিকের মধ্যে ভারসাম্য রক্ষা করা। অর্থাৎ শুধু জিডিপির বৃদ্ধি নয়, বরং
অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীল একটি অর্থনীতিকে বোঝায়। ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোগ, ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোগ বলতে এমন একটি বাণিজ্যিক উদ্যোগকে বোঝায় যা একক বা অংশীদারিত্ব ভিত্তিক মালিকানাধীন নির্দিষ্ট রাজস্ব সম্পদ এবং কর্মচারী সীমা পূরণ করে এবং যেখানে সীমিত মূলধন বিনিয়োগ করা হয়। অধিক গুরুত্ব, অধিক গুরুত্ব বলতে রাষ্ট্রের নীতি, বাজেট, সুবিধা ও সমর্থনে ক্ষুদ্র ব্যবসাকে অগ্রাধিকার দেয়া, অর্থাৎ লক্ষ্য করুন মাননীয় সভাপতি, শুধুমাত্র ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাকে গুরুত্ব দেওয়া নয়, বরং ক্ষুদ্র ব্যবসাকে সর্বপ্রথম বা অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আজকে আমরা স্পষ্টত প্রধান চারটি ভিত্তির সাহায্যে প্রমাণ করে যাব কেন বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসায় অধিক গুরুত্ব দেওয়া উচিত। প্রথমত, ক্ষুদ্র ব্যবসায় বা উদ্যোগ কিভাবে অর্থনীতির বিস্তৃতি ও স্থিতিশীলতা বজায় রাখে। দ্বিতীয়ত, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো অর্থনীতিতে যে ঝুঁকি সৃষ্টি করে তা কাটিয়ে উঠতে ক্ষুদ্র ব্যবসার গুরুত্ব। তৃতীয়ত, ক্ষুদ্র ব্যবসায়ের অন্তর্ভুক্তিমূলকতা যা দেশের প্রান্তিক পর্যায় থেকে বেকারত্ব ও বৈষম্য সমস্যা দূর করে। চতুর্থত, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া ব্যবসার ফলে ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোগগুলো যে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে তা থেকে উত্তরণের উপায়। প্রথম ভিত্তিটি আমি প্রমাণ করে যাব এবং বাকি ভিত্তিগুলো আমার দলের পরবর্তী বক্তারা আপনাদের সামনে প্রমাণ করে যাবেন। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে এসএমই খাতের অন্তর্ভুক্ত ৭৮ লাখ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যা দেশের ২.৫ কোটি মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি করেছে এবং দেশের জিডিপিতে প্রায় ৩০% বেশি অবদান রাখছে। তথ্য বলছে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যবিত্ত বৃদ্ধির তালিকার জনবহুল দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে উঠে আসবে এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অভিজিৎ চট্টোপাধ্যায়ের মতে মধ্যবিত্ত শ্রেণী থেকেই সবচেয়ে বেশি ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসায়ী বা উদ্যোক্তা সৃষ্টি হয়। সুতরাং বিডার চেয়ারম্যান ডক্টর চৌধুরী আশিক মাহমুদের মতে এই ক্ষুদ্র ও মাঝারি ধরনের অর্থনীতিকেই আমাদের দেশের অর্থনীতির ক্ষুদ্র বা মাঝারি ধরনের ব্যবসাকে আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড বা নীরব নায়ক বলা হয়ে থাকে। এদেশের অর্থনীতির নীরব নায়ক বলা হয়ে থাকে এই কারণেই যেন এই ক্ষুদ্র ব্যবসাগুলো প্রতিযোগিতা সৃষ্টি করে এবং সেই প্রতিযোগিতা থেকেই দেশের মানুষের সকলের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এসডিজি অর্জনের ক্ষেত্রে জাতিসংঘ যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের মধ্যে এসএমই খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার ফলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশও এতে অবদান রাখার চেষ্টা করছে। প্রতি বছর ২৭শে জুন বিশ্বে এসএমই দিবস এবং ২৯শে জুন আমাদের দেশে এসএমই দিবস পালিত হয়, যার এবারের প্রতিপাদ্য হচ্ছে টেকসই প্রবৃদ্ধি এবং উদ্ভাবনের চালিকা শক্তি হিসেবে এসএমইর ভূমিকা সম্প্রসারণ। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে বড় প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত বিনিয়োগের ফলে ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তার একটি বড় উদাহরণ হচ্ছে আমাদের দেশে গত কয়েক মাস আগে তেলের বাজারে যখন কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য বড় ব্যবসায়ীরা সরকারের আদেশ অমান্য করে তার তেল বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ সেখানে প্রতিযোগিতার ক্ষেত্র তারা নষ্ট করে দেয়। প্রতিযোগিতার ক্ষেত্র নষ্ট করার ফলে আমাদের দেশে ক্ষুদ্র ব্যবসার প্রয়োজন, কারণ ক্ষুদ্র ব্যবসাগুলো প্রতিযোগিতা সৃষ্টি করে। ২০৩০ সালের মধ্যে জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৩৫% করতে এসএমই নীতি ২০২৫ গ্রহণ করা হয়েছে, যা অবশ্যই বাস্তবায়ন করা জরুরি। মাননীয় সভাপতি, আজকে বিসিক বাংলাদেশের একমাত্র অর্থনৈতিক জোন যা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ব্যবহৃত হয়। এই বিসিকে প্রায় ৬,০০০ প্রতিষ্ঠান রয়েছে এবং ৮.৫ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে। তাহলে আমরা যদি আরো এরকম অর্থনৈতিক জোন তৈরি করতে পারি তাহলে সারা দেশে কত সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। যেখানে আমাদের জুলাই বিপ্লব ছিল বেকারত্ব সমস্যার কারণে, এই বেকারত্ব সমস্যা দূর করতে পারলে দেশের যুবকরা কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের যুবকরা কর্মসংস্থান হলেই দেশকে অর্থনীতিতে আরো সমৃদ্ধশালী করা যাবে। আজকে এসএমই খাত শুধু শহর কেন্দ্রিক নয় বরং দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে, অর্থাৎ এসএমই খাত শুধু ঢাকা বড় ব্যবসায়ীগুলোর মতো ঢাকা কিংবা চট্টগ্রামমুখী নয় বরং সারা দেশে ছড়িয়ে আছে এবং রপ্তানিকে বহুমুখী করতে এসএমই খাতের কোনো বিকল্প নেই। কেননা আমরা রপ্তানির উপর এখনো পর্যন্ত নির্ভর করেছি পোশাক শিল্পের উপর। শুধুমাত্র পোশাক শিল্পের উপর নির্ভর করে আমাদের রপ্তানি চলবে না, বরং এসএমই খাতকে আমাদের উন্নয়নশীল করতে হবে। সুতরাং মাননীয় সভাপতি, আমি মনে করি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসাকে অধিক গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা মুশফিকুর রহমানকে। এবার আমি আহ্বান করছি বিপক্ষ দলের প্রথম বক্তা দিগন্ত রায়কে তার যুক্তি উপস্থাপনের জন্য। যে অর্থনীতি শুধু ক্ষুদ্র স্বপ্নে ভর করে তার দিগন্ত ছোট হয়, কিন্তু যত্নে পরিকল্পনা স্বপ্নের পরিধিতে দেশ বড় হয়, ভবিষ্যৎ বড় হয়। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিতর্ক চলছে এবং বিতর্কে সরকার দলের প্রস্তাব শুনে মনে হচ্ছে ক্ষুদ্র ব্যবসা যেন বাংলাদেশের একমাত্র উন্নয়নের মূল চালিকা শক্তি। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের দীর্ঘমেয়াদী ও টেকসই ও বড় পরিসরের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শুধু ক্ষুদ্র ব্যবসার উপর গুরুত্ব দেওয়া অযৌক্তিক, অপর্যাপ্ত এবং বাস্তবতার সঙ্গে অসঙ্গত। তাই এই প্রস্তাবে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। আমরা যদি ২০২৫-এ বাংলাদেশের প্রেক্ষাপটের উপর নজর দিই, আমরা দেখতে পাবো বাংলাদেশ বর্তমানে অধিক পরিমাণ বৈদেশিক ঋণ নিয়ে রেখেছে। ১, ২, বাংলাদেশের বর্তমানের জিডিপি অনেক পরিমাণে হ্রাস করেছে। বাংলাদেশ
বর্তমানে একটি উন্নতশীল দেশ থেকে উন্নত মানের দেশে পরিণত হতে চায়। এই মতো অবস্থায় বাংলাদেশের কিছু চাহিদা থাকে। চাহিদা নাম্বার চাহিদা চাহিদা নং ১, বাংলাদেশের দীর্ঘমেয়াদী জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো। ২, এই প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বাংলাদেশের দরকার প্রচুর পরিমাণে বৃহৎ শিল্প। কারণ বৃহৎ শিল্পরাই শুধুমাত্র রপ্তানিতে বিভিন্ন পরিমাণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্টেট দেখি ২০২৫ এর, সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের রপ্তানি আয়ের ৮৪% ভাগ এসেছে বৃহৎ শিল্প, পোশাক শিল্প থেকে। আমাদের বিতর্কে ক্ষুদ্র শিল্প ও বৃহৎ শিল্পের ভূমিকা বোঝা অত্যন্ত পরিমাণে জরুরি। ক্ষুদ্র শিল্প মূলত দেশীয় বাজার ভিত্তিক হয়ে থাকে। তাই অধিক মাত্রায় আউটপুট নেই, অর্থাৎ রপ্তানি সীমিত পরিসরে ঘটে থাকে। যেহেতু এই জায়গায় রপ্তানি সীমিত পরিসরে ঘটে থাকে, অর্থাৎ এ জায়গা থেকে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা কখনো অর্জন হয় না। যেহেতু এদের উৎপাদনশীলতা কম, মূলধন ও প্রযুক্তি সম্পদ পর্যাপ্ত থাকে না, যার ফলে উদ্ভাবন এবং উচ্চ মূল্যের উৎপাদন বাধাগ্রস্ত হয়ে থাকে। বিতর্কে উচ্চ উৎপাদন এবং প্রযুক্তির উদ্ভাবন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে টেকসই অর্থনীতি বিষয়টা বলতে আসলে কি বোঝানো হয়। টেকসই অর্থনীতি এমন একটি অর্থনীতি যা দীর্ঘমেয়াদী দেশের সমৃদ্ধি ধরে রাখতে পারে এবং প্রাকৃতিক মানব এবং অর্থ সম্পদ করে সমাজ ও অর্থনৈতিক সবকিছুকে ভারসাম্যপূর্ণ করে তুলতে পারে। আর এ সকল কিছুর জন্য চাই উন্নত মানের প্রযুক্তি, গবেষণার ক্ষমতা এবং উদ্ভাবন ক্ষমতা। এমন একটি ক্ষুদ্র শিল্প যার কাছে পর্যাপ্ত পরিমাণ মূলধন থাকে না, তারা কিভাবে এইসব প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের বিশ্বের সাথে তাল মেলাবে, প্রশ্নটা থেকে যায়। মাননীয় সভাপতি, আজকের দিনে ক্ষুদ্র শিল্প হচ্ছে গিয়ে ক্ষুদ্র শিল্প যখন আমাদেরকে দেশে সম্পূর্ণ ভালোভাবে সবকিছু দিতে পারছে না, আমাদের বৃহৎ শিল্প দেখতে আমাদের অপরদিকে বৃহৎ শিল্প দেখতে কেমন? বৃহৎ শিল্প যেখানে বৃহৎ শিল্পে সাধারণত বিভিন্ন ধরনের মূলধন অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। বৃহৎ শিল্পের প্রধান বৈশিষ্ট্য হলো উচ্চ উৎপাদনশীলতা, যা বৃহৎ পরিমাণের উৎপাদনের মাধ্যমকে একক খরচে কমিয়ে প্রতিযোগিতার সুযোগ করে দেয়। এটি রপ্তানিমুখী, অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জন করে জাতীয় রিজার্ভ শক্তিশালী করে। পাশাপাশি উচ্চ প্রযুক্তি গ্রহণ করে গবেষণা ও উন্নয়নের নিশ্চিত করে। উচ্চ মূল্যের উৎপাদন বৃহৎ শিল্প আনুষ্ঠানিক কর্মসংস্থান সৃষ্টি করে, যেখানে দক্ষ শ্রম, উন্নত মজুরি, প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জন করতে পারে। এবং বৃহৎ শিল্পের উন্নয়ন ঘটলে আমরা বিশ্বাস করি ক্ষুদ্র শিল্পের উন্নয়ন ঘটতে থাকবে। কিভাবে? যখন আমরা বৃহৎ শিল্পকে সমানভাবে গুরুত্ব দিব, মানে আমাদের গুরুত্বর বিষয়টা কিরকম হতে পারে, আমরা ক্ষুদ্র শিল্পের বৃহৎ শিল্পের ট্যাক্স গুলো কমিয়ে দেওয়া শুরু করব। যখন আমরা শুরু করব, অর্থাৎ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ সংরক্ষণ হবে। এই অর্থ সংরক্ষণের মাধ্যমে তারা তাদের উৎপাদন বাড়াতে পারবে। যখন তারা বিভিন্নভাবে উৎপাদনগুলো বেশি পরিমাণে করতে পারবে, তখন তারা রপ্তানির হার বাড়াতে পারবে। যখন তাদের রপ্তানির হার বাড়বে, অর্থাৎ তারা দেশের জন্য বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এই বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশের অর্থনৈতিক রিজার্ভকে আরো বেশি শক্তিশালী করবে। এই অর্থনৈতিক রিজার্ভটা কেন অনেক বেশি পরিমাণে জরুরি? বাংলাদেশ বর্তমানে অনেক বেশি পরিমাণে ঋণে আছে। এই ঋণটা পূরণ করার জন্য বাংলাদেশের এই ধরনের অর্থনৈতিক রিজার্ভ অনেক বেশি পরিমাণে জরুরি। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা দিগন্ত রায়কে। এবার আমি আহ্বান করব পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ জুবায়ের রহমান জিজুনকে তার যুক্তি উপস্থাপনের জন্য। পূর্বাকাশে আবছা কিরণ দেখা গেলেও দুর্নীতি, বেকারত্ব, মূল্যস্ফীতির করাল গ্রাসে বাংলার অর্থনৈতিক সূর্য আজ প্রায় অস্তমিত। বাংলাদেশের অর্থনৈতিক চাকা যখন প্রায় থেমে যাওয়ার উপক্রম, ঠিক তখনই আমরা দাঁড়িয়েছি একটি গুরুত্বপূর্ণ বিতর্কের মঞ্চে। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসায় অধিক গুরুত্ব দেওয়া উচিত। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে পক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত বিতর্কের এই মহান মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দানের জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, অর্থনীতি শক্তিশালী হয় তখনই যখন প্রবৃদ্ধি একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ না থাকে, তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে যায়। আর এই বিস্তৃত প্রবৃদ্ধি নিশ্চিত করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা
খাত। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বৃহৎ শিল্পের উপর গুরুত্ব আরোপ করে গেলেন। আমরা সেটি অস্বীকার করছি না, কিন্তু প্রশ্ন হলো বৃহৎ শিল্প কি একা একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই নিশ্চিত করতে পারে? পারে না প্রিয় প্রতিপক্ষ। লক্ষ্য করুন, যে অর্থনীতি কেবলমাত্র কয়েকটি বড় কারখানার উপর দাঁড়িয়ে থাকে সেটি ঝড়ের রাতের একটি বড় গাছের মতো, যা আছে কিন্তু ভেঙে পড়ার ঝুঁকি বেশি, আর ভেঙে পড়লেই কিন্তু মহাবিপর্যয়। আর ক্ষুদ্র মাঝারি ব্যবসা খাত হলো সেই অর্থনীতির শিকড় যা প্রাণপণে মাটিকে আঁকড়ে রাখে। কিন্তু মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধু যেভাবে ক্ষুদ্র শিল্পকে ছোট করে গেলেন, আমি যদি একজন খুচরা ব্যবসায়ী হতাম তাহলে আজকে আমি পল্লীকবি জসিমউদ্দিনের সুরে বলে দিতাম, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। মাননীয় সভাপতি, ক্ষুদ্র ব্যবসা কোনো আলগা খাত নয়, বরং এটি একটি অর্থনীতির সাপ্লাই চেইনের ব্যাকবোন। বৃহৎ শিল্প সামনে থেকে সফল হলেও তার প্রতিটি ধাপে নীরবে নিভৃতে কাজ করে যায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাত। উদাহরণস্বরূপ আমরা পোশাক শিল্পের দিকে দৃষ্টিপাত করতে পারি। বাংলাদেশের পোশাক শিল্প অনেক সমৃদ্ধ, কিন্তু পোশাক তৈরির কাঁচামাল, বোতাম, সুতা, এমব্রয়ডারি আসে কোথা থেকে? তা আসে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা খাত থেকে। এই ক্ষুদ্র মাঝারি ব্যবসা খাত হলো পোশাক শিল্পের সাপ্লাই চেইনের ব্যাকবোন। এই ব্যাকবোন না থাকলে পোশাক শিল্প ধ্বংসের জন্য কয়েকটি দিনই যথেষ্ট, প্রিয় প্রতিপক্ষ। আমি আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রাখতে চাই, এই ব্যাকবোন ছাড়া কি কোনো অর্থনীতি সোজা হয়ে দাঁড়াতে পারে? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, অর্থনীতি কেবল একটি পণ্য নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ভ্যালু চেইন, যার প্রতিটি স্তরে র ম্যাটেরিয়ালস, প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাত। আমি প্রশ্ন রাখতে চাই, ভ্যালু চেইনের মাঝের ধাপগুলো বাদ দিয়ে শুধুমাত্র শেষের ধাপ দিয়ে কি কোনো অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই অর্জন করা সম্ভব? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। মানে সভাপতি, কনফুসিয়াস নামের একজন বিখ্যাত চীনা দার্শনিক বলেছিলেন, দ্য হার্ডেস্ট থিং অফ দ্য ওয়ার্ল্ড ইজ টু ফাইন্ড আ ব্ল্যাক ক্যাট ইন আ ডার্ক রুম, স্পেশালি ইফ দেয়ার ইজ নো ক্যাট। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে মনে হলো তিনি শুধুমাত্র ক্ষুদ্র শিল্পের মাধ্যমে কনফুসিয়াসের সেই কালো বিড়ালটি খুঁজে বের করার চেষ্টা করলেন। মাননীয় সভাপতি, ক্ষুদ্র শিল্পকে বাদ দিয়ে বৃহৎ শিল্পকে কল্পনা করা অত্যন্ত কঠিন। ক্ষুদ্র ব্যবসা পুঁজি নির্ভর নয়, বরং এটি একটি শ্রম ঘন খাত, অর্থাৎ অল্প বিনিয়োগে অধিক কর্মসংস্থান তৈরি হয়। শহর থেকে গ্রাম স্থানীয়রা স্থানীয়ভাবে কাজ পায়, ফলে আয় বাড়ে। সেই আয় আবার ভোগের মাধ্যমে আমাদের অর্থনৈতিক বাজারে ফিরে আসে, ফলে আমাদের বাজার সমৃদ্ধ হয়, আমাদের অর্থনীতি সমৃদ্ধি লাভ করে। আবার আমরা রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তা আমাদের আমদানির মাধ্যমে আমাদের হাতছাড়া হয়ে যায়। কিন্তু ক্ষুদ্র মাঝারি ব্যবসায় অধিক গুরুত্ব দিলে তা উৎপাদন বাড়াবে, ফলে আমাদের নিজস্ব বাজার সমৃদ্ধ হবে। আমাদের নিজস্ব বাজার সমৃদ্ধ হলে আমাদের আমদানি নির্ভরতা কমে আসবে। আমাদের যদি আমদানি নির্ভরতা কমে আসে, সেক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের হাতে থাকবে। এই ডুয়াল ইফেক্টই বৈদেশিক মুদ্রার ভারসাম্য রক্ষা করে। উদাহরণস্বরূপ আমরা চীনের দিকে তাকাতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠিন শুল্ক নীতি, বিশ্ব রাজনীতির টানাপোড়েনেও চীনের অর্থনৈতিক বাজার শক্ত হওয়ার কারণে, তাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসার খাত শক্ত হওয়ার কারণে তারা বিশ্ববাজারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, প্রিয় প্রতিপক্ষ। অর্গানাইজেশন অফ ইকোনমিক্যাল কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ ওইসিডিভুক্ত ইউরোপীয় দেশগুলোর জিডিপিতে এসএমই খাতের অবদান 55%। চীন, জাপান, কোরিয়ার জিডিপিতে তা 60 থেকে 70%। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ভারতের জিডিপিতে প্রায় 45%, ভিয়েতনামে 52%, কম্বোডিয়া 58%, আর বাংলাদেশে মাত্র 30%। ভাবুন প্রিয় প্রতিপক্ষ, আমাদের এই খাতে যদি আরো অধিক গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমাদের জিডিপি আরো কতটা সমৃদ্ধি লাভ করত, আমাদের অর্থনীতি আরো কতটাই না সমৃদ্ধি লাভ করত। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, 2024-25 অর্থ বছরে এসএমই ফাউন্ডেশনের জন্য সরকারের বরাদ্দ ছিল মাত্র 20 কোটি টাকা, যা দেশের এই বৃহৎ খাতের জন্য অত্যন্ত নগণ্য। ভাবুন প্রিয় প্রতিপক্ষ, মাত্র 20 কোটি টাকা বরাদ্দে যে খাত আপনার জিডিপিতে 30% অবদান রাখে, 3.8 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে, সেই খাতে যদি 20 কোটি টাকার বদলে আমরা 200 কোটি টাকা বরাদ্দ দিতে পারতাম, তাহলে সেটি আমাদের অর্থনীতিকে কতটা প্রবৃদ্ধি করত, কতটা টেকসই হতো আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই অবস্থায় আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পে সুরে বলতেই পারেন, যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে কষ্ট পাইতে হবে। তাই প্রিয় প্রতিপক্ষ, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুরে সুর মিলিয়ে বলি, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসা খাতে শুধু অধিক গুরুত্ব দেওয়া উচিতই নয়, বরং এটি একটি আবশ্যকীয় কাজ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ জুবাইরকে। এবারে আমি আহ্বান করছি বিপক্ষ দল নৌবাহিনী কলেজের দ্বিতীয় বক্তা তাসফিয়া সুবর্ণাকে তার যুক্তি উপস্থাপনের জন্য। অর্থনীতি কখনো একটি পাখায় উঠতে পারে না। ছোট একটি ব্যবসা একটি পাখা হলে বড় শিল্প আর প্রযুক্তি হলো এটার অন্য একটি পাখা, যা দেশকে গড়ে তোলে বিশ্ব প্রতিযোগিতার আকাশে। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয়, বাংলাদেশের টেকসই অর্থনীতি প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসায় অধিক গুরুত্ব দেওয়া উচিত। আমি আমার দল দৃঢ়ভাবে বলছি, এই প্রস্তাবের ভুল প্রাধান্য নির্ধারণ করব এবং অর্থনীতির জটিল বাস্তবতা বিবেচনায় ক্ষুদ্র ব্যবসাকে অধিক গুরুত্ব দেওয়াই হলো টেকসই প্রবৃদ্ধির সঠিক পথ কখনোই হতে পারে না। আমরা আজকে প্রমাণ করে দিয়ে যাব, একটি টেকসই উন্নতি প্রবৃদ্ধির জন্য কখনো আমরা
আমরা ক্ষুদ্র একটি ব্যবসাকে শুধুমাত্র অধিক গুরুত্বপূর্ণ দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশকে কখনো আজকে উন্নয়নশীল মাত্রায় নিয়ে যেতে পারবো না। আমরা আজকে বিশ্বাস করি আজকের বিতর্কে যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হয়ে থাকে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা দেখা বা বোঝা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 16 বছরের স্বৈরাচারী সরকার পতনের পরে বাংলাদেশের অর্থনৈতিক বা রাজনৈতিক অস্থিরতা এবং বাজার বিশ্বাস কমে যাওয়ার ফলে অনেক আন্তর্জাতিক পূর্বাভাসের প্রবৃত্তি নিচে নেমে এসেছে। অর্থাৎ কিনা স্যার, ওয়ার্ল্ড ব্যাংক পূর্বাভাস করেছিল 2024-25 সালে মাত্র 3.3 থেকে 4% পর্যন্ত প্রবৃদ্ধির হার, যা খুবই কম এবং 2010 দশকের পূর্বের স্তরের সবচেয়ে নিচে। আমরা বিশ্বাস করি আজকে এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার বাংলাদেশের একটি মানুষ নিজের চাহিদা পূরণ করতে পারে না, বাংলাদেশের একটি মানুষ তার নিজের খাদ্য নিশ্চয়তা দিতে পারে না, এমন একটি ব্যবসায় দাঁড়িয়ে আমাদের বৈদেশিক মুদ্রার অর্জন করা এবং বিভিন্ন ধরনের ঋণ পরিশোধ করা আমাদের দেশের জন্য খুবই বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ স্যার। আজকে সামাজিক এই অস্থিরতা এবং বাংলাদেশের প্রতিটি নাগরিকের চাহিদা পূরণের জন্য যথেষ্ট মূলধন বাংলাদেশের কাছে নেই। এই মূলধন আমরা কিভাবে নিতে পারি মাননীয় সভাপতি? এমন একটি সময়ে বৈদেশিক মুদ্রা আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে? নাম্বার 1, বিদেশ থেকে জ্বালানি এবং যন্ত্রপাতি, কাঁচামাল, ওষুধের উপকরণ থেকে শুরু করে খাদ্যশস্য প্রত্যেকটি জিনিস আমরা US ডলার এবং ইউরো বা জিডিপির মতো বিদেশি মুদ্রায় হচ্ছে কি পরিশোধ করতে হয়। এই সকল জিনিসপত্র আমাদের বাংলাদেশের জন্য বর্তমানে খুবই বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত স্যার, আমরা বাংলাদেশের অনেক বড় প্রকল্প যেমন পদ্মা সেতু, রাস্তা, বন্দর উন্নয়ন এবং বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটি ঋণ পরিশোধ করতে হয় আমাদের USD ডলারে বা বিদেশে বিভিন্ন পরিমাণের কারেন্সি মুদ্রার মাধ্যমে। আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশের মতো ঋণগ্রস্ত দেশে এই ক্ষুদ্র ব্যবসা কখনো একটা দেশের মানুষের শতভাগ চাহিদা পূরণ করতে পারে না। এটা যদি সত্যি হয়ে থাকে, আমরা বিশ্বাস করি এই যে প্রত্যেকটি ঋণ পরিশোধ করার জন্য যে USD ডলার প্রয়োজন, এই প্রত্যেকটি ডলার কখনো ক্ষুদ্র ব্যবসা নিজের চাহিদাটা পূরণ করার জন্য সক্ষমতা অর্জন করতে পারে না মাননীয় সভাপতি। অর্থাৎ টেকসই উন্নতি প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসায় অধিক গুরুত্ব দেওয়ার প্রশ্ন তো উঠেই না মাননীয় সভাপতি। আজকে আন্তর্জাতিক বাণিজ্য এবং যোগাযোগ অর্থাৎ এয়ারলাইন ফি, আন্তর্জাতিক শিল্পের চার্জ, কনসালেন্ট এবং সফটওয়্যার প্রযুক্তির জন্য লাইসেন্স ফি গুলো হচ্ছে কি রিজার্ভ কারেন্সিতে হচ্ছে কি আমাদের দেওয়া হচ্ছে। অর্থাৎ মাননীয় সভাপতি, আজকে যদি বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বৈদেশিক মুদ্রা বাংলাদেশের জন্য এত পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, প্রশ্ন হলো এই সকল বৈদেশিক মুদ্রা আসে কোথা থেকে? আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশের মধ্যে বৈদেশিক মুদ্রা শিল্প খাতের 80% রপ্তানি আয়ের মাধ্যমে এসে থাকে এবং বিদেশি রপ্তানি যখন বাংলাদেশের কারখানা বানায়, ব্যবসা শুরু করে এবং শেয়ার কেনে, তখন তারা ডলার এনে বিনিয়োগ করে। এই বড় বড় কোম্পানিগুলো বা এইরকম বৃহৎ শিল্পের যে কারেন্সিগুলো আমাদের আজকে বাংলাদেশের জন্য প্রয়োজন, এই বৃহৎ শিল্পের কারেন্সিগুলো কখনো আজকে ক্ষুদ্র শিল্প আমাদেরকে দিতেই পারে না। আজকে যদি আমরা বৃহৎ শিল্পগুলোকে, বৃহৎ কারখানাগুলোকে আমরা যদি হচ্ছে কি ভালো করে তত্ত্বাবধানের মধ্যে আনি, আমরা ক্ষুদ্র শিল্পগুলোকে অটোমেটিকলি ভাবে হচ্ছে কি আমরা গুরুত্বপূর্ণ দিতে পারি। আমরা বিশ্বাস করি আজকে আমরা শুধুমাত্র অধিক গুরুত্বপূর্ণ দেওয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট খাতে বা একটা নির্দিষ্ট ক্ষুদ্র ব্যবসায় কখনো অধিক গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নতিশীল রাষ্ট্রে পরিণত করতে পারবো না মাননীয় সভাপতি। আমরা বিশ্বাস করি আজকে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে হতে হবে টেকনোলজি বেস। এই টেকনোলজি বেস প্রযুক্তি কখনো একটা ক্ষুদ্র শিল্পের কাছে থাকে না। আমরা বিশ্বাস করি আজকের প্রত্যেকটি কারখানা থেকে শুরু করে প্রত্যেকটি বড় বড় খাতে আমরা টেকনোলজির সাথে প্রথম বিশ্বের মানুষের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা আক্ষেপ জানাই। এই প্রত্যেকটি প্রয়োজনীয়তা বাংলাদেশের জন্য আজকে হচ্ছে কি গুরুত্বপূর্ণ স্যার। আমরা শুধুমাত্র আজকে বাংলাদেশ থেকে যখন বিতর্কটা করছি, বাংলাদেশের এই সকল ঋণগ্রস্ত একটি দেশের সাথে আমরা কিভাবে ক্ষুদ্র একটি ব্যবসাকে মূলধন দিয়ে তাদের ব্যবসাকে বড় করব এবং এই ব্যবসা বড় করার মাধ্যমে আমরা কিভাবে হচ্ছে গিয়ে প্রথম বিশ্বের দেশের সাথে মিলিয়ে চলে আমরা কিভাবে বাংলাদেশ উন্নতশীল রাষ্ট্রে পরিণত করব, এটার কোনো ব্যাখ্যা আজকে আমাকে পক্ষদল দিয়ে যায়নি। আমাকে পক্ষদল শুধুমাত্র বেকারত্বের হার কমিয়ে দেওয়া যাবে এই সকল বিভিন্ন ধরনের কাল্পনিক কথাবার্তা বলে গেছে। আজকে আমার বিতর্কের টেকসই প্রবৃদ্ধি মানে কেবল বেঁচে থাকা নয় মাননীয় সভাপতি। আজকে আমার বিতর্কের টেকসই প্রবৃদ্ধি হচ্ছে রপ্তানিযোগ্য শিল্প গড়ে তোলা, প্রযুক্তি নিয়ে এগিয়ে চলা এবং বৈশ্বিক বাজারে ধাক্কা সামলানোর মতো বিভিন্ন জিনিসগুলো আমাদের বাংলাদেশের জন্য আজকে গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি আজকে যদি বিপক্ষ দল বাংলাদেশের এই প্রত্যেকটি সমস্যা সমাধান করার মাধ্যমে বৃহৎ শিল্পকে গুরুত্বপূর্ণ দিয়ে তাদের সাথে ক্ষুদ্র শিল্পকে যদি গুরুত্বপূর্ণ সাথে রাখে, অধিক গুরুত্বপূর্ণ না দেওয়ার মাধ্যমে আমরা বিশ্বাস করি আজকে বিপক্ষ দল বিতর্কটি জিতে। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তাসফিয়া সুবর্ণাকে। এবারে আমি আহ্বান করছি পক্ষ দলের তৃতীয় বক্তা সিফাত মাহমুদ রাহাতকে তার যুক্তি উপস্থাপনের জন্য। যে দেশ টেকসই প্রবৃদ্ধি চায় তাকে প্রথমে দাঁড় করাতে হবে অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তাকে। কারণ নদী যেমন অসংখ্য ক্ষুদ্র
উদ্যোগের সমন্বয় শক্তিশালী হয়, তেমনি আমাদের অর্থনীতিও সেভাবে শক্তিশালী হয়। মাননীয় সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যে কান শুনতে চায় তাকে ফিসফিস করে বোঝানো যায়, কিন্তু যে কান বন্ধ করে রাখে তার সামনে ঢোল পেটালেও তার কোনো সুর ওঠে না। মাননীয় সভাপতি, তথ্যসূত্র ডেইলি সান ২০২৫ জানাচ্ছে বাংলাদেশ এসএমই খাত জাতীয় জিডিপির ৩০% ভূমিকা রাখে এবং শিল্প খাতে কর্মসংস্থানের ৮৫% এই ক্ষুদ্র ব্যবসায়ী দেয়। যে খাত দেশের অর্থনৈতিক ১/৩ আয় এনে দেয় এবং ৮৫% মানুষের ভাত তুলে দেয়, তাকে এটাই হচ্ছে আমাদের অর্থনীতি হাই রিটার্ন পার ট্র্যাক ইনভেস্টেড। এটাই হচ্ছে অর্থনীতির সবচেয়ে বড় যুক্তি। বড় শিল্প কখনোই এত কর্মসংস্থান দিতে পারে না। দ্বিতীয়ত, এসএমই ফাউন্ডেশন আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশের ৭.৮ মিলিয়নেরও ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা রয়েছে, যারা এরা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল এবং আমাদের বাংলাদেশ পুরো ছড়িয়ে থাকা বীজতলা, যেখানে উৎপাদন হয়, কর্মসংস্থান হয় এবং স্থানীয় অর্থনীতি বেঁচে থাকে। বিজ্ঞ প্রতিপক্ষ, টেকসই উন্নয়ন কেবল শহরকেন্দ্রিক হওয়া উচিত নাকি সারা দেশের বিস্তৃতিকে ছড়িয়ে গুরুত্ব দেওয়া হওয়া উচিত? মাননীয় সভাপতি, তৃতীয়ত, এসএমই সংকটে, কারণ বাজার দখল বেড়েছে। বাংলাদেশ প্রতিদিন সহ আরও কিছু পত্রিকা জানিয়েছে বড় প্রতিষ্ঠানের অগ্রাসী বাজার দখলের কারণে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের ব্যবসাকে গুটিয়ে নিচ্ছে। আমরা যদি ক্ষুদ্র প্রতিষ্ঠানের উপর গুরুত্ব আরোপ বেশি করি, তাহলে আমাদের ক্ষুদ্র ব্যবসা, ঘরোয়া আয়, নারীর এবং কুটির শিল্প, এই সবগুলো কিন্তু হারিয়ে যাবে। বাজারে মাত্র ৪ থেকে ৫টি বড় কোম্পানি রাজত্ব করবে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের কাছে প্রশ্ন, ১৬ কোটি মানুষের বাজারে কি মাত্র ৪ থেকে ৫টি কোম্পানির হাতে দিয়ে দিলে আমাদের অর্থনৈতিক বেশি টেকসই ও প্রবৃদ্ধ হবে, নাকি হাজার হাজার উদ্যোক্তাদের মাঝে বেশি টেকসই হবে? মাননীয় সভাপতি, চতুর্থত, সিডিপি আমাদের সতর্ক করেছে, কর্পোরেট ডমিনেন্স ইজ এ সিস্টেমেটিক রিস্ক। একটি বড় শিল্প বা বৃহৎ খাতের উপর নির্ভর করলে সেটি যদি ভেঙে পড়ে, তাহলে অর্থনীতির উপর এক ভয়াবহ ধাক্কা চলে আসতে পারে। তাই তো পিটার মার্শাল বলেছেন, স্মল ডেটস ডান আর বেটার দেন গ্রেট ডেটস প্ল্যানেট। একটি ক্ষুদ্র শিল্প হাজার হাজার, তাই যখন একটি ক্ষুদ্র শিল্প অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা পড়ে যাবে, তখন কিন্তু মাননীয় সভাপতি আরও বাকি অন্য হাজারটি দাঁড়িয়ে থাকবে। আর এটাই হচ্ছে টেকসই প্রবৃদ্ধির মূল শর্ত, যেখানে বিচিত্রতা, বিস্তার এবং নিরাপদ রয়েছে। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন করছি, টেকসই প্রবৃদ্ধি কি একক বৃহৎ প্রতিষ্ঠানের উপর নির্ভর করে গড়ে উঠতে পারে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ, যেখানে একটি ধাক্কায় পুরো অর্থনীতিকে নামিয়ে দিতে পারে? মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আজকে বলে গেল আমরা অধিক গুরুত্ব কেন দিব? যাদের বিস্তৃতি বেশি, যাদের অবদান অর্থনীতিতে যাদের বেশি, যারা সহনশীলতায় দেশের ভরসা, তাকে অধিক গুরুত্ব দেওয়াই কিন্তু যৌক্তিক। মাননীয় সভাপতি, তারা আজকে বলে গেলেন রপ্তানির কথা। আমি রপ্তানি স্বীকার করছি, রপ্তানি অবশ্যই দরকার, তবে এক খাতে নির্ভরশীলতা বিজ্ঞ প্রতিপক্ষ টেকসই নয়। আপনারা রপ্তানির কথা বলে গেলেন, যখন কোভিড মহামারীর সময় আমাদের দেশের বড় কোম্পানিগুলোর রপ্তানি থমকে গেল, উৎপাদন থেমে গেল এবং গার্মেন্টস খাতে ৩০% কর্মী যখন সংকটে পড়ে গেল, তখন কিন্তু কিছু ক্ষুদ্র কৃষি, ক্ষুদ্র দোকান ও স্থানীয় ব্যবসায়ী দেশকে নিরাপত্তা দিয়েছিলেন এবং অর্থনীতি চালাকে সচল রেখেছিলেন, আপনাদের বৃহৎ কোম্পানিগুলো নয়। মাননীয় সভাপতি, একটি সেতু বন্ধ হয়ে গেলে যানজট, কিন্তু হাজারো রাস্তা খোলা থাকলে চলাচল করা যাবে। কিন্তু মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন তারা নাকি সম্ভাবনার কথা বলে গেছেন এবং তারা দেখিয়ে গেছেন আমাদের ক্ষুদ্র ব্যবসা নাকি আন্তর্জাতিক মান রাখতে পারছে না। আমরা তো সেটাই বলছি, আজকে আন্তর্জাতিক মানে কেন যেতে পারছে না বিজ্ঞ প্রতিপক্ষ? এই জন্য অধিক গুরুত্ব দেওয়া দরকার, কারণ আমাদের এসএমই খাতে গুরুত্ব দেওয়া দরকার অপরিহার্য, কারণ খাতটির সহজ ঋণ ব্যবস্থা, সরলীকৃত সার্টিফিকেশন, ভোক্তা উন্নয়ন ও আমাদের বাজার ব্যবস্থা, প্যাকেজিং উন্নত যদি দেওয়া হয় এবং যদি আমাদের সার্টিফিকেশন ও আন্তর্জাতিকরণের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা অ্যামাজন এবং আলিবাবার মতো বৈশ্বিক প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করে যেতে পারবো এবং যেখানে আমরা আন্তর্জাতিক খাতে আমরা ভূমিকা পালন করতে পারবো। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা আজকে বলে গেলেন যে আমাদের সম্ভাবনার কথা বলে গেলেন। তারাকে লক্ষ্য করুন, সংখ্যা যেহেতু আমরা বেশি, সম্ভাবনা কিন্তু আমাদের বহুগুণ। 10টি বৃহৎ সম্ভাবনার থেকে 10 লক্ষ ক্ষুদ্র সম্ভাবনা শক্তিশালী কিন্তু বেশি। মাননীয় সভাপতি, তারা প্রথম বক্তা আজকে বলে গেলেন উৎপাদন তাদের বেশি হয়, কিন্তু অর্থনৈতিক টিকিয়ে রাখে ভোক্তা বাজার, আর সেই ভোক্তা বাজারের 90% আসে ক্ষুদ্র ব্যবসা থেকে। তারা বলেন যে তাদের উৎপাদন করে, কিন্তু তারা যে পণ্যগুলো উৎপাদন করে তাদের বিক্রি কিন্তু আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী করে। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী। ধন্যবাদ পক্ষ দলের তৃতীয় বক্তা সিফাত মাহমুদ রাহাতকে। আমি এবার আহ্বান করছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা তাসফিয়া তানজুমকে তার যুক্তি উপস্থাপনের জন্য। অর্থনীতি ঠিক যেন এক নদী, যেখানে প্রবাহ থাকে ভারসাম্যে,
তবেই গন্তব্য পৌঁছায় সমৃদ্ধির সাগরে। একপাশে বাদ দিলে নদী যেমন শুকিয়ে যায়, অর্থনীতিও তেমনই ভেঙে পড়ে এক নীতির বোঝায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসায় অধিক গুরুত্ব দেওয়া উচিত। এখন আমার পক্ষ দলের বিতর্কটা ছিল এখানে যে তারা ক্ষুদ্র ব্যবসাকে অগ্রাধিকার দিবে, কিন্তু আমরা বিপক্ষ দল হিসেবে আমরা অগ্রাধিকার দিচ্ছি না, বরং আমরা সমান অগ্রাধিকার দিচ্ছি ক্ষুদ্র ব্যবসাকে এবং একই সাথে বৃহৎ ব্যবসাকে। কারণ আমরা প্রমাণ করে যাব বৃহৎ ব্যবসা যখন গুরুত্ব পাবে, তখন একই সাথে তাল মিলিয়ে ক্ষুদ্র ব্যবসাগুলো গুরুত্ব পেয়ে যাবে। কিভাবে আমি বলছি, কিন্তু তার আগে আমি তাদের কিছু যুক্তি খণ্ডন করে যেতে চাই। তারা বলেছেন যে ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পগুলো তারা হচ্ছে 2 কোটি মানুষজনকে কর্মসংস্থান দিয়েছে। আমরা কিন্তু জানি যে পোশাক শিল্পের মতো, চামড়া শিল্পের মতো বড় বড় এই বৃহৎ ব্যবসাগুলো যখন আসছে, তারা আরও বেশি মানুষকে একসঙ্গে কর্মসংস্থান দিতে পারছে। কিন্তু এই ক্ষুদ্র ব্যবসাগুলো তাদেরকে খুব বেশি একই সাথে সময় সুযোগ দিতে পারছে না। আমরা তথ্যমতে স্মল বিজনেস ইকোনমিক জার্নাল 2023-এর মতে 60% ছোট ব্যবসাগুলো 3 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়, যেখানে আমরা জানতেই পারছি না যে আর 2 থেকে 3 বছর পর একটি ক্ষুদ্র ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে। সেখানে আমরা কিভাবে তাদেরকে হচ্ছে কর্মসংস্থানটা নিশ্চিত করে দিতে পারছি। বরং বৃহৎ ব্যবসা যেমন গার্মেন্টস শিল্প এবং অন্যান্য শিল্পের মধ্যে যখন আমরা বিনিয়োগ করছি বা তাদের অগ্রাধিকার দিচ্ছি, তাদের হচ্ছে সুযোগ থাকছে একটি মাসিক বেতনের, একটি বেতন যা তারা নিশ্চিতভাবে পেয়ে যাচ্ছে। বাংলাদেশের বেকারত্বের হার বেশি, কারণ এরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো। কিন্তু আমাদের বাংলাদেশের স্নাতক ডিগ্রি বেকার যুবকদের আমরা কি দিচ্ছি? আর তারা ঘরে বসে নিশ্চয়ই কৃষি বা অন্যান্য ছোট ছোট খাতের সঙ্গে যুক্ত হবেন না। তারা চাবেন তাদের মেধা, তাদের শক্তিকে কাজে লাগাতে। আমরা যখন বৃহৎ মতো শিল্পগুলোতে তাদের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগাবো, তখন তারা আরো ভালোভাবে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারবে। এবং ক্ষুদ্র শিল্পে অগ্রাধিকার দেওয়া খাতগুলো অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যখন বৃহৎ শিল্পকে গুরুত্ব দিচ্ছি, তখন কি হচ্ছে? আমরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করতে পারছি। বাংলাদেশ দেখাতে পারছে যে হ্যাঁ, আমরা অনেক উন্নত কাজ করছি। তখন বিদেশি বড় বড় প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য বিনিয়োগ করছে, তারা আকৃষ্ট হচ্ছে বাংলাদেশের কাজগুলো অনেক ভালো। তারা তখন আমাদের দেশে শিল্প কারখানা প্রতিষ্ঠা করছে, তারা আমাদের লোক বলকে ব্যবহার করছে, আমাদের প্রযুক্তিগুলোকে ব্যবহার করছে, তারা আমাদের জন্য বিনিয়োগ বাড়াচ্ছে এবং আমাদের এই মানুষগুলোকে তারা ব্যবহার করছে। সুতরাং আমরা একটি আরো ভালো উন্নতির দিকে, একটি টেকসই উন্নতির দিকে এগিয়ে যেতে পারছি। এখন পক্ষদল বলেছেন যে আমদানি নির্ভরতা কমে যাবে, কিন্তু কিছু জিনিস বাংলাদেশ কিন্তু কখনো এককভাবে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে পারবে না মাননীয় সভাপতি। কেন? কারণ তেল, পেট্রোলিয়াম, ভূগর্ভস্থ যে সম্পদগুলোর জন্য সেগুলো কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের মতো দেশগুলোর প্রতি নির্ভর করতেই হচ্ছে। অর্থাৎ আমাদের দেশ যখন এই আমদানি কমিয়ে আনছে, সেটা কিন্তু এককভাবে সম্ভব না। বরং আমরা যখন আমাদের এই বৃহৎ শিল্পগুলোকে বাড়িয়ে আনতে পারছি, তখন আমাদের কাছে বৈদেশিক মুদ্রা আছে। দেখুন মাননীয় সভাপতি, আমাদের এই দেশের ক্রান্তিকালীন সময় যখন আমাদের এতটা ঋণের বোঝা, আমাদের মেট্রো রেল, পদ্মা সেতু, এইসব স্থাপনাগুলোর ঋণ যখন আমাদের ঋণের বোঝা মাথায় রয়েছে, তখন আমরা কিভাবে আমদানি কমিয়ে শুধুমাত্র আমাদের দেশকে ঋণ মুক্ত করতে পারবো? এই প্রশ্ন রইল পক্ষ দলের কাছে। তারা বলেছেন যে 4-5টি বড় কোম্পানি যখন সামনে আসবে, তখন ক্ষুদ্র ব্যবসাগুলো হারিয়ে যাবে। 4-5টি বড় কোম্পানি যখন সামনে আসবে, তখন তারা অনেক ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করবে। কারণ যখন বড় শিল্প প্রতিষ্ঠানগুলো থাকবে, তখন তারা শিল্পের কাঁচামালের জন্য কিন্তু এই ক্ষুদ্র ব্যবসাগুলোর প্রতি নির্ভর করবে। তো স্বাভাবিকভাবেই পুরো বিতর্কটি আমাদের পক্ষে ছিল। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ বিপক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা তাসফিয়া তানজুমকে। আমরা যুক্তি শুনলাম উভয় দলের। এবারে আমি আহ্বান করব যুক্তি খণ্ডনের জন্য পক্ষ দলের দলনেতা সিফাত মাহমুদ রাহাতকে।
ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে পুনরায় 180 সেকেন্ড সময় প্রদানের জন্য। আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন আমাদের ক্ষুদ্র ব্যবসা নাকি জিডিপিতে 30% খুব কম ভূমিকা পালন করছে। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ বাকি 70% যে আপনাদের বৃহৎ ব্যবসা পালন করছে, সেই 70% শিল্প কর্মসংস্থান 85% কিন্তু আমাদের 30% সেই জিডিপির আয় ক্ষুদ্র ব্যবসায় দিচ্ছে। জিডিপি দিয়ে যে দেশগুলো টিকে থাকে না, চাকরি দিয়ে টিকে থাকে। মাননীয় সভাপতি 70% জিডিপি কি আপনাদের 70% লোককে চাকরি দিতে পারছে? এখনো কিন্তু আমাদের অনেক বেকার রয়েছে। আমরা যদি এই খাতে গুরুত্ব দেই, এই বেকারগুলো কিন্তু এই ক্ষুদ্র উদ্যোগী হতে স্বাবলম্বী হবে। মাননীয় সভাপতি তারা আজকে আমার প্রতিপক্ষ দলের নেতা বলে গেলেন অগ্রাধিকার দেবেন কিন্তু সমান অগ্রাধিকার দেবেন না। সমান অগ্রাধিকার দেবেন না। ধন্যবাদ আমাদেরকে পরোক্ষভাবে আমাদের দলীয় হয়ে কথা বলার জন্য। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ আজ একই গান বারবার ভিন্ন সুরে গেয়ে যাচ্ছেন। তারা একবার লাভের কথা বলে যাচ্ছেন, বড় কারখানার চাকরির কথা বলে যাচ্ছেন, রপ্তানির মাহাত্ম্যের কথা বলে যাচ্ছেন। মাননীয় সভাপতি তারা লাভ, টেকসই প্রবৃদ্ধি মানে লাভ নয়, টেকসই প্রবৃদ্ধি মানে বিস্তৃতি, টেকসই প্রবৃদ্ধি মানে স্থিতিশীলতা ও ঝুঁকি বন্টনের মধ্য দিয়ে। মাননীয় সভাপতি তারা বলেন উৎপাদন, আমার বাজার ছাড়া উৎপাদন একেবারেই শূন্য। যদি আমরা বাজারে ভোক্তারা যদি তারা চাহিদা না করে তাহলে তাদের উৎপাদন তাদের গুদামের মধ্যেই পড়ে থাকবে। মাননীয় সভাপতি একটি বড় কারখানা হাজারকে চাকরি দেয় ঠিক আছে, কিন্তু লাখো ক্ষুদ্র ব্যবসা কিন্তু কোটি মানুষের আয় তৈরি করছে। তারা চাকরির কথা বলে গেলেন, তারা বলে গেলেন তারা ট্যাক্স নেট বৃদ্ধি করে বড় ব্যবসা, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারাই এই নেটকে বিস্তৃত করে। মাননীয় সভাপতি তারা আজকে বলে গেলেন যে আমাদের অর্থনৈতিক কাঠামো টেকসই হবে না। অর্থনৈতিক কাঠামো কিন্তু নির্ভর করে ভোক্তাদের মধ্য দিয়ে, যেখানে 90% ভূমিকা রাখছে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারাই। তারা বলে গেলেন যে খাতে 1 কোটি মানুষ লড়াই করে সেটা কিন্তু টিকেই থাকতে পারে না। কিন্তু মাননীয় সভাপতি লক্ষ্য করুন, যে খাতে 1 কোটি মানুষ টিকে থাকা লড়াই করছে সে খাতে কি অধিগ্রহতা দেওয়া অগ্রসর হবে না? তারা আজকে নানান সমস্যার কথা দেখিয়ে গেলেন। আমরা বলছি আমাদের সমস্যা আছে, কিন্তু যেহেতু এত লাখো মানুষ এটার উপরে ডিপেন্ড করছে, 7.8 মিলিয়ন মানুষ যেখানে লড়াই করছে টিকে থাকার, যেখানে সমস্যা বেশি সেখানে কিন্তু অগ্রাধিকারটা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা। মাননীয় সভাপতি বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা আজকে বলে গেলেন যে প্রতিযোগিতা কমবে, কিন্তু প্রতিযোগিতা শক্ত অভ্যন্তরীণ বাজারের উপর দাঁড়ায়। যে প্রতিযোগিতা ক্ষুদ্র শিল্প ব্যবসায়ীরা কিন্তু দাঁড় করাচ্ছে। তাই মাননীয় সভাপতি আমাদের একমাত্র নোবেলবাজি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি বলে গেছিলেন আমাদেরকে উই আর নট জব সিকার্স, উই আর জব গিভার্স। যেখানে আমরা যদি 1000 জন উদ্যোক্তা তৈরি করি তাহলে আমরা 10,000 জন বেকারের কর্মসংস্থান তৈরি করতে পারবো। এভাবে আমরা অনেক বেকারদের কর্মসংস্থান তৈরি করতে পারবো। মাননীয় সভাপতি তারা বলেন বড় কর্মসংস্থান বেশি চাকরি দেয়। তাহলে রংপুরে চাকরি না পেয়ে যুবকরা যখন আন্দোলনের নামে চাকরি নয় উদ্যোক্তাই হবে আমাদের প্রথম পদ, তখন তারা উদ্যোক্তা সফল হয়। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার এবং উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ। এবার আমি আহ্বান করছি বিপক্ষ দল নৌবাহিনী কলেজের দলনেতা তাসফিয়া তানজুমকে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার পক্ষদল বলে গেছেন যে বেকারত্ব হ্রাসের মাধ্যমে আমরা একটা টেকসই অর্থনীতি গড়তে পারি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বেকারত্ব এককভাবে কতটুকু করতে পারে? বেকারত্ব হ্রাস কতটুকু এককভাবে করতে পারে? বেকারত্ব হ্রাস দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নতি হয়তো করতে পারে, কিন্তু সেটি আমাদের কতটুকু ঋণের বোঝা থেকে বাঁচাতে পারে সেটি আমাদের পক্ষদল মাননীয় সভাপতি বলে যেতে পারেননি। দ্বিতীয়ত, টেকসই প্রবৃদ্ধি শুধুমাত্র একটি একক জায়গাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে হতে পারে না। এখানে আরো অনেক খাত রয়েছে যাদের উন্নতি দরকার, যাদের বিশ্ব পরিচিতি দরকার, যাদের বিশ্ব মঞ্চে পরিচয় গড়ে তোলার দরকার আছে। আমরা টেকসই প্রবৃদ্ধি বলতে বুঝিয়ে গেছি যে আমরা বৃহৎ ব্যবসাকে বিশ্ব অঙ্গনে পরিচিতি দেব। দ্বিতীয়ত, আমরা বৃহৎ ব্যবসাগুলো প্রত্যক্ষভাবে ক্ষুদ্র ব্যবসাগুলোকেও কাঁচামাল এবং প্রশিক্ষিত জনগণ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদেরকে লাভবান করছে। আমরা লাভবান করছি বৃহৎ ব্যবসাগুলোকে, আমরা লাভবান করছি ক্ষুদ্র ব্যবসাগুলোকে। কিন্তু আমাদের পক্ষদল কিন্তু ক্ষুদ্র ব্যবসাকে লাভবান করবেন বলেছেন, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়ে যেতে পারেননি। কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি আমরা কিভাবে এই দুই দলকেই সমানভাবে লাভবান করব। বাংলাদেশের লক্ষ্য উন্নয়নশীল দেশ থেকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া, কিন্তু শুধুমাত্র অভ্যন্তরীণ অর্থনৈতিক সঞ্চালনার মাধ্যমে এই উন্নয়নশীল রাষ্ট্রকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। এর জন্য আমাদের প্রয়োজন বিশ্ব পরিচিতি এবং
বাংলাদেশের ওভারঅল অর্থনৈতিক উন্নতি। তো তারা বলে গেছেন যে 7.8 মিলিয়ন মানুষজনকে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কাজে লাগানো সম্ভব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই বিচ্ছিন্ন মানুষগুলো যারা ক্ষুদ্র ক্ষুদ্র এক একটি ব্যবসায় 3 জন 4 জন বা 100 জন বা 50 জন ধরে নিলাম, তারা কিভাবে এই ছোট ছোট মূলধন নিয়ে কিভাবে একটি দেশকে টেকসই করতে পারে? আমাদের দরকার অনেক বেশি মূলধন এবং অনেক বেশি বৈদেশিক মুদ্রা এবং অনেক বেশি লাভ, যার মাধ্যমে আমরা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে টেকসই করতে পারবো এবং জিডিপিও বাড়াতে পারবো এবং সম্পূর্ণ বাংলাদেশের মানুষগুলোকে আমরা আন্তর্জাতিকভাবে লাভবান করতে পারবো। কিন্তু পক্ষদলে কিন্তু এই কিভাবে আমরা লাভবান হতে পারছি সেটা বলে যেতে পারেনি। তারা বরঞ্চ এক কথায় বারবার বলে গেছেন, সেটা হচ্ছে টেকসই টেকসই টেকসই। কিন্তু আমরা লাভবান না হলে কিভাবে টেকসই হব সেটা আমরা এখনো তাদের কাছ থেকে বুঝতে পারিনি। সুতরাং মাননীয় সভাপতি, আমরা তাদেরকে একটি সুযোগ করে দিয়ে যেতে পেরেছি, এই জন্যই আমরা মনে করি এই বিতর্কটি আমাদের পক্ষে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ ধন্যবাদ দেওয়ার জন্য। উভয় দলকেই। আমরা উভয় দলের যুক্তি খণ্ডন পর্ব উপভোগ করলাম। বিজ্ঞ বিচারকরা তাদের রেজাল্ট তৈরি করছে। আমি উভয় দলের উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাই। আজকের বিতর্কে যেই বিষয়টা, সেখানে কিন্তু 3টা বিষয় বলা হয়েছে। একটা বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, আর একটা ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। উভয় পক্ষেই দলে আছেন, একই সাথে টেকসই উন্নয়ন। আমরা বিশ্বাস করি বড় শিল্প প্রতিষ্ঠান অবশ্যই দেশে প্রতিষ্ঠিত হবে, কিন্তু ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোকেও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। কারণ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান শুধুমাত্র জব ক্রিয়েট করে না, সেখানে ইনোভেশন এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, যেটা আমরা বলি ইনক্লুসিভ গ্রোথ, সে জায়গাটাতে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। এবং আমরা যদি আমাদের দেশের প্রোডাক্টিভিটি বুস্ট আপ করতে চাই, সেখানে কিন্তু অবশ্যই ক্ষুদ্র শিল্প গুলোকে আরও বেশি সহযোগিতা করা দরকার। একই সাথে টেকসই উন্নয়ন যখন আমরা বলি, আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য কি রেখে যেতে চাই, আমরা একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাই। সেই সুন্দর পৃথিবীটাকে আমাদের 3টা বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। একটা এনভায়রনমেন্ট, একটা ইকোনমিক্স, একই সাথে যেটা কালচারাল অথবা গভর্নমেন্টাল সাস্টেইনেবিলিটি, সেই 3টা বিষয়কে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং এগুলো করতে গেলেই আমাদের কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ চলে আসে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে বা এসএমই আমরা যেটা বলি, তাদের ক্ষেত্রে ফিনান্স একটা বড় বিষয়, ইনফ্রাস্ট্রাকচারগুলো থাকা। সরকার যদিও বা বিভিন্ন জেলায় জেলায় বা বিভাগীয় শহরগুলোতে বিসিক শিল্পনগরী থেকে বিভিন্ন কিছু করতেছে, তথাপি আমাদের যে টেকনোলজির যে ব্যবহার, সেখানে কিন্তু ক্ষুদ্র শিল্পগোষ্ঠী যেটা এসএমই যেটা আমরা বলি, সেখানে কিন্তু অত্যাধুনিক টেকনোলজির ব্যবহারটা আমরা খুব বেশি দেখতে পাই না। ফলে তারা যে প্রোডাক্টটা তৈরি করে সেটা অনেকটা শ্রম সাহায্য। তো এই জায়গাটাতে আমাদের অনেক বেশি চিন্তা করতে হবে। একই সাথে তাদেরকে কিভাবে আমরা গ্লোবাল মার্কেট এবং লোকাল মার্কেটে অ্যাক্সেস দিতে পারি, সেটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের সরকার যদি এখানে ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সহযোগিতা করে এবং তাদেরকে সেফগার্ড দেওয়ার জন্য পলিসি রিফর্ম করে, বড় শিল্প গোষ্ঠীর পাশাপাশি ছোট ছোট শিল্প গোষ্ঠীগুলো কিন্তু আস্তে আস্তে সেমিগুলো আস্তে আস্তে বাংলাদেশের দরবারে স্ট্রং হয়ে দাঁড়াবে। এবং আজকে যে আমাদের যে বিতর্কের বিষয়, দুই পক্ষই কিন্তু তখন আমরা আনন্দিত হব। আমি বিশ্বাস করি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এআই ভিত্তিক যেই দুনিয়া, মেশিন লার্নিংয়ের যেই বিশাল সাম্রাজ্য, সেখানে আমরা টেকনোলজি বেসড যদি এসএমইগুলো আমরা করতে পারি, সেটাকে স্কিল্ড ম্যান পাওয়ারের পাশাপাশি আমরা যদি ইনোভেশনকে অ্যাকোমোডেট করতে পারি, আমরা বিশ্বাস করি বাংলাদেশ যে খুব দ্রুত উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে। ফলাফল আমার হাতে আসছে। আজকের বাংলাদেশ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসায় অধিক গুরুত্ব দেওয়া উচিত শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল হচ্ছেন মোহাম্মদপুর সরকারি কলেজ। শ্রেষ্ঠ বিতর্কিক হয়েছেন পক্ষ দলের দ্বিতীয় বক্তা ও বিপক্ষ দলের দলনেতা যৌথভাবে 2 জন। বিজয়ী দলের ব্যালট নাম্বার 3 আর বিজিত দলের ব্যালট 0। এবং আজকের এর সাথে এই পর্বের ফলাফল ঘোষণার সাথে সাথে এটা শেষ হলো। আমি বিটিভি সহ যারা আজকে পক্ষ বিপক্ষ দল উপস্থিত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি।